আসবো? ঈশান হেসে ফিরে তাকালো। আরে ভাই, তোমার আবার জিজ্ঞেস করা লাগে? আহির ধীরে ধীরে ঈশানের পাশে গিয়ে দাঁড়ালো। এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে বলল, এত বড় একটা ঘটনা, অথচ আমি কিছুই জানলাম না। কতদিন ধরে চলছে এসব? ঈশান একটু হেসে ব্যালকনির রেলিংয়ে ভর দিয়ে বলল, এখানে থাকতে ইরিনা আর আমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ইরিনা চলে যাওয়ার পরেও রোজ কথা হতো। ধীরে ধীরে সম্পর্কটা বদলে গেল। আহির মাথা নাড়িয়ে বলল। শুধু বুঝলাম, কিন্তু এখন কি ভাবছিস? ঈশান এক মুহূর্ত চুপ থেকে আকাশের দিকে তাকালো। সেভাবে কিছু ভাবিনি, দেখি কি হয়। আহির ঈশানের কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বলল, ফুফি বা আপুকে নিয়ে ভাবিস না। তোর ভাই তোর সাথে আছে, সব সামলে নেবো আমরা একসাথে। ঈশান কিছু না বলে একগাল হাসল। সেই হাসির আড়লে যেন এক অদৃশ্য বিশ্বাসের প্রতিচ্ছবি ফুটে উঠল। আহির ঘরে ঢুকতেই দেখতে পেল নুহা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেনি করছে। মৃদু আলোয় ছোঁয়ায় তার কালো চুল ঝলমল করে উঠেছে, যেন আলো তাতে মিশে যেতে চায়। আহির ধীর পায়ে এগিয়ে এসে নুহার পেছনে দাঁড়ালো। আয়নার প্রতিচ্ছবিতে দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। নুহা ভ্রু উঁচু করে বলল, কারো সাহায্য লাগলে বলতে তো পারেন। আহির ঠোঁট আটসাট করল। আমার কারো সাহায্যের দরকার নেই। নুহা শব্দ করে চিরুনি টেবিলে রেখে দিল, যেন নিজের খুব বুঝিয়ে দিয়েছে। তারপর চাপা তা ছেলে সুরে যোগ করল, আমিই পাগল। আমার সাহায্য আপনার কেন লাগবে? আপনার তো সাহায্য করার লোকের অভাব নেই। আহিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলল, চোখে এক রহস্যময় দৃষ্টি। কিন্তু রাগ তো আমি করেছিলাম, আর বিরক্তি দেখাচ্ছেন আপনি? নুহা আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসল, তবে সেই হাসি এত নিখুঁতভাবে লুকিয়ে রাখল যে আহির কিছুই বুঝতে পারল না। তার চোখে মুখের কঠোরতা একটুও বদলায়নি, কিন্তু আহির বুঝল এই অভিমানী চুপ থাকার মধ্যে লুকিয়ে আছে চাপা উষ্ণতা। তাই হঠাৎ করে সে নুহাকে পেছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরল, কাঁধে থুতনি রাখল, গভীর এক শ্বাস নিয়ে তার চুলের গন্ধে ডুবে গেল। তারপর মৃদু সরিয়ে ফিসফিস করে বলল, মানতে হবে, কি দারুণ অভিনয় করছেন। নিজের রাগ ভাঙানোর চেষ্টা না করে বরং উল্টা আমাকে রাগ দেখিয়ে মজা নিচ্ছেন। নুহা চোখ বড় বড় করে বলল। মোটেও না। আমি কথা শেষ হওয়ার আগেই আহিরের উষ্ণ স্পর্শ অনুভব হলো তার উদরে। সেই ছোঁয়ায় যেন বিদ্যুতের ঝটকা খেলে গেল নুহার শরীরে। সমস্ত অস্বস্তি কেঁপে উঠল, ঠোঁট কাঁপলো, কিন্তু কোনো শব্দ বেরোলো না। গলার কোথাও কথাগুলো আটকে গেল। আহির মৃদু হেসে ফিসফিস করল। কে যেন বলছিলেন আপনি? আমি নুহা কথা শেষ করার আগেই আচমকা আহিরকে ধাক্কা দিল। আহির ভারসাম্য হারিয়ে দুজন একসঙ্গে নরম বিছানায় পড়ে গেল। নুহা প্রথমে আহিরের উপর পড়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যে আহির তাকে ঘুরিয়ে নিয়ে নিজেই তার উপরে চলে এলো। চারপাশে নিস্তব্ধ, শুধু দুজনের দ্রুত ওঠানামা করা শ্বাস বাতাসে মিশে আছে। নুহার বিস্ফোরিত চোখে লজ্জা, বিস্ময় আর এক অজানা অনুভূতির আবেশ। সে উঠে বসতে চাইল, কিন্তু আহির কবজিতে আলতো বাঁধন পরিয়ে তাকে থামিয়ে দিল, যেন কোনো মূল্যবান স্পর্শকাতর কিছু আঁকড়ে ধরেছে। নুহা একবার নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু আহিরের গভীর দৃষ্টি আর তার সমস্ত প্রতিরোধ গলিয়ে দিল। যেখানে প্রশ্ন আছে, দাবি আছে, অথচ কোনো শব্দ নেই। আহির, আপনি কি করছেন? সরুন। আহির একটুও না নড়ে বরং মুখ আরেকটু নিচু করল। তার উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল নুহার ত্বক। না সরলে কি করবেন? নুহা কিছু বলার জন্য ঠোঁট খুলল, কিন্তু শব্দ তৈরি হওয়ার আগেই আহিরের ঠোঁট তার গলার কাছে নেমে এসে ঠোঁট ছোঁয়ালো। সেখানে প্রথমে আলতো, তারপর একটু গভীর। নুহার নিঃশ্বাস এলোমেলো হয়ে গেল, শরীর কেঁপে উঠল, চোখ বন্ধ হয়ে এলো। নিজেরই অজান্তে আহিরের স্পর্শ ধীরে ধীরে নুহার অস্তিত্বে গভীর দাগ কাটতে লাগলো। শ্বাস ভারী হয়ে উঠল তার বুকের ভেতর। অস্ফুট এক বন্ধন তীব্র হতে থাকলো। আহির মুখ তুলে নিয়ে নরম গভীর এক চুম্বন রাখলো তার কপালে। এরপর একে একে নাকের পাশে, গালের কোণে ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিল। নুহা যেন ধীরে ধীরে গলে যেতে থাকলো সেই উষ্ণতায়। আহির এক হাতে তার ওড়নাটা সরিয়ে দিল। ওড়নাটা নরম ঢেউয়ের মতো বিছানার এক পাশে পড়ে রইল। নোহা। চোখ খুলতেই নুহা দেখল আহির গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সে চোখে বিস্ময়, সংকোচ আর এক অজানা আকুলতা খেলা করছে।
মুহূর্তের জন্য চারপাশের সবকিছু শূন্য হয়ে গেল, শুধু তাদের হৃদয়ের স্পন্দন একে অপরের মাঝে হারিয়ে যেতে থাকলো। স্নিগ্ধ সূর্যের আলো তখনও পুরোপুরি ফোটেনি, চারপাশে এক মায়াবী নীরবতা। ঠিক সেই মুহূর্তে আহিরের ঘুম ভাঙল এক অপ্রত্যাশিত শব্দে, ফোনের রিংটনে। সে ধীরে চোখ খুলে তাকিয়ে দেখল নুহা তার বুকে গভীর ঘুমে মগ্ন, যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তার প্রশান্ত মুখ বিবরে দিকে তাকিয়ে আহিরের ঠোঁটের কোণে এক মৃদু হাসি ঘেরে গেল। এক হাতে দ্রুত ফোনটা তুলে নিল, যেন নুহার ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে। রিসিভ করতেই ওপাশ থেকে সালমানের পরিচিত কণ্ঠ ভেসে এলো। আহির, সালমান, তুই কি জানিস না এখানে বাংলাদেশের সকাল হয়নি? এটা ফোন করার সময়। সালমান বিরক্ত স্বরে বলল। আগে পুরো কথা শুনবি না? আমি এখন বাংলাদেশে আছি। আহির কিছুটা অবাক হয়ে বলল। তুই এখানে কি করছিস? সেসব পরে বলবো। ইরিনা আমাকে জোর করে নিয়ে এসেছে, কিন্তু সমস্যা হলো এয়ারপোর্ট থেকে যে গাড়ি নিয়ে বের হয়েছিলাম সেটা পথে নষ্ট হয়ে গিয়েছে। এমন একটা জায়গায় আছি সেখানে গাড়ি পাচ্ছি না। তোর বাড়ি থেকে খুব একটা দূরে না, একটু এগিয়ে আসতে পারবি? আহির দ্রুত এবার নুহার দিকে তাকিয়ে বলল। ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি আসছি, বেশি সময় লাগবে না। নুহা ধীর পায়ে নিচে নামল। রান্নাঘরে প্রবেশ করতেই দেখতে পেল আরিফা বেগম ব্যস্ত সময় কাটাচ্ছেন। রান্নার কাজে তিনি বরাবরই নিখুঁত, তবুও আজ যেন কিছুটা অস্বস্তি বোধ করছেন, কারণ রমা আজ নেই। রমা প্রতিদিন তার কাজে সাহায্য করেন। নুহা কাছে গিয়ে দাঁড়াতেই আরিফা বেগম পেছন ফিরে তাকালেন। তোমার কিছু দরকার? না, আপনার কোনো সাহায্য লাগলে বলুন, আমি করে দিচ্ছি। ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল। রান্না থামিয়ে আরিফা বেগম তাকালেন দরজার দিকে। এখন আবার কে এলো? মাথার ঘাম মুছতে মুছতে বললেন। আচ্ছা, তুমি এই তরকারিটা একটু নাড়ো, আমি দেখে আসছি। মনে হচ্ছে সবজিওয়ালা চাচা টাকা নিতে এসেছে। নুহা চুলার সামনে গিয়ে দাঁড়ালো। আরিফা বেগম দরজা খুলতেই দেখতে পেলেন এক অপরিচিত ব্যক্তি সামনে দাঁড়িয়ে। রাউফ মির আছেন? হ্যাঁ, তবে উনি উপরে আছেন। আপনি আমাকে বলতে পারেন, আমি ওনার স্ত্রী। লোকটি একটি খাম বাড়িয়ে দিল। একটু ওনাকে দিয়ে দেবেন। আরিফা বেগম খামটি নিয়ে দরজা বন্ধ করলেন। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ ভেসে এলো। কিছুক্ষণ পর দরজা ঠেলে ঘরে ঢুকলো আহির, সালমান আর ইরিনা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ইরিনা যেন বাতাসের বেগে ছুটে এলো নুহার দিকে। নুহা, নুহা কিছু বোঝার আগেই ইরিনা শক্ত করে তাকে জড়িয়ে ধরল, উত্তেজিত কণ্ঠে জানতে চাইল। কেমন আছো? নুহা একটু হেসে বলল। ভালো, তবে আপনারা হঠাৎ, মানে আমি তো জানতামই না যে আপনারা আসবেন। গম্ভীর মুখে একপাশে দাঁড়িয়ে থাকা সালমান ধীর গলায় বলল। আসলে ইরিনার ব্রেনে হঠাৎ গন্ডগোল দেখা দিয়েছে, তাই কিছু না জানিয়েই চলে আসতে হলো। নুহা চমকে তাকালো ইরিনার দিকে, কিন্তু মেয়েটি তখনও আগের মতোই হাসছিল। আর তুমি এখান থেকে যাওয়ার পর থেকে যেন অদ্ভুত আচরণ করছিস, সেটা নিয়ে আমি কিছু বলছি? সালমান কিছু বলার আগে আহির পাশ থেকে বলল। হচ্ছে ভাই, চুপ কর তোরা, আগে উপরে চল, ফ্রেশ হয়ে নে, তারপর বাকিটা বলা যাবে। সকালবেলা পুরো পরিবার খাবার টেবিলে বসে আছে, চারপাশে চাপা নীরবতা, কিন্তু সেই নীরবতার আড়ালে যেন এক অদৃশ্য উত্তেজনা কাজ করছে। সবাই অপেক্ষায় যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত এসে গেছে। রশ্মির গম্ভীর স্বরে নীরবতা ভঙ্গ করলেন। ঈশান তোমাদের সম্পর্কের কথা বলেছে ইরিনা। অনেক ভেবে দেখলাম এই সম্পর্ক নিয়ে আমার আপত্তি নেই। জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর আছে, ওর যা ভালো লাগে সেটাই হওয়া উচিত। সে নাজমির বিস্মিত কণ্ঠে বলে উঠলেন। ভাইজান, এসব কি বলছো? রশ্মির সামান্য বিরক্ত স্বরে বললেন। শেহনাজ, আমাকে কথা বলতে দে। ইরিনা, আমাদের পরিবারের সম্মান রয়েছে। এখানে বিয়ে ছাড়া কোনো সম্পর্কে সহজভাবে নেওয়া হয় না। তুমি যদি ঈশানের সঙ্গে থাকতে চাও তাহলে তোমাদের অবশ্যই বিয়ে করতে হবে। কয়েক মুহূর্তের নীরবতা নেমে এলো। ইরিনা গম্ভীর শ্বাস নিল, চোখের কোণে এক ঝলক দুঃখের ছায়া স্পষ্ট হয়ে উঠল। আঙ্কেল, আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার একটা ভাই ছিল, কিন্তু এক দুর্ঘটনায় আমরা তাকে হারিয়ে ফেছি অনেক বছর আগে। ঈশানের সঙ্গে আমার সম্পর্ক কথা জানার পর বাবা মা কিছুতেই রাজি হয়নি। তারা চাননি সারা জীবন তাদের কাছেই থাকি। দেশের বাইরে গিয়ে কাউকে বিয়ে করা তারা মেনে নিতে পারেনি, তাই বাধ্য হয়েই আমি বাড়ি ছেড়ে এসেছি। এখন যদি আপনারা আমাদের সম্পর্ক মেনে নেন তাহলে আমি বিয়েতে রাজি, কিন্তু যদি আমাকে গ্রহণ না করতে পারেন তাহলে
কালকেই ফিরে যাব। শেহনাজ মীর এবার কঠিন স্বরে বললেন, সেটাই করো বাছা। ঈশান আমার একমাত্র ছেলে, আমি এভাবে ওর বিয়ে মেনে নিতে পারি না। চারপাশটা থমথমে হয়ে উঠল। ঈশান হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, তার কণ্ঠে তীব্র প্রতিবাদের ঝাঁজ। আম্মু, অনেক হয়েছে। আমি আগেও বলেছি আমি ইরিনাকেই বিয়ে করব, আর আজও সেটাই বলছি। তোমার মানা বা না মানা আমার কিছু যায় আসে না। যদি আমার সিদ্ধান্ত মেনে না নাও, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। শেহনাজ মীর ধমকে সুরে বললেন। ঈশান, মাথা খারাপ হয়েছে তোর? রুফমির এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে নীরব রইলেন, তারপর দৃঢ় স্বরে বললেন, ঠিক আছে, তাহলে সবাই প্রস্তুতি নাও। যত দ্রুত সম্ভব ঈশান আর ইরিনার বিয়ে হবে। আহির, তুমি আর বাকিরা আয়োজন শুরু করো। সিদ্ধান্তটা যেন মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ বদলে দিল। কেউ বিস্মিত, কেউ অস্বস্তিতে, আবার কেউ মৃদু হাসির আড়লে লুকিয়ে ফেলল নিজের অনুভূতি। এই ঘোষণার পরেও ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। রুফমির হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। তোমরা এনজয় করো। সালমান মৃদু হেসে বলল, ধন্যবাদ আঙ্কেল, আপনি সত্যি অসাধারণ একজন মানুষ। ঠিক তখনই আরিফা বেগম যেন কিছু মনে করে বললেন, শুনুন, আজ সকালে আপনার নামে একটা খাম এসেছে, আমি ঘরে রেখে দিয়েছি। রুফমির ভ্রু কুঁচকে তাকালেন। খাম, ফিরে এসে দেখব। বলেই তিনি দ্রুত বেরিয়ে গেলেন। ঘরের বাতাসে তখনও একরকম চাপা উত্তেজনার স্রোত বয়ে চলেছে, যেন এ ঘটনার পরে আরও কিছু অপেক্ষা করছে সামনে। আহির দরজার ফাঁক দিয়ে উকি দিল। ভেতরে নুহা আফিয়া বেগমের কোলে মাথা রেখে গল্পে মগ্ন। দৃশ্যটা দেখে আহিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। এই ছোট ছোট মুহূর্তগুলো যেন তার হৃদয়ের এক অন্যরকম প্রশান্তির জায়গা হয়ে উঠেছে। হঠাৎই আফিয়া বেগম হাসি মুখে ডাক দিলেন, বউ দাদি সবই তোর, কিন্তু চোরের মতো উকি দিচ্ছিস কেন? ভেতরে আয়। আহির হেসে ঘরে ঢুকল। আপনি এখানে? আমি তো আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি। আজ অফিস যাবেন না? তারপর নুহার দিকে তাকিয়ে কৌতূহল ভরা কণ্ঠে বলল, কি হচ্ছে নুহা? আপনাকে বেশ চিন্তিত লাগছে। নুহা ধীর কণ্ঠে বলল, না তেমন কিছু না, কিন্তু আপনি আমাকে খুঁজছিলেন কেন? আহির কাজ ঝাঁকালো। তেমন কিছুই না। এখানে কি গল্প চলছিল? আমাকে জয়েন করতে পারি? আফিয়া বেগম মুচকি হেসে পাশের জায়গাটা দেখিয়ে বললেন। আয় বস এখানে। আহির এসে বসতেই তার মুখে একরকম নরম অভিমান ফুটে উঠল। এটা কিন্তু ঠিক হয়নি নুহা। আপনি আমার জায়গা দখল করে নিয়েছেন। শুনুন তো, কতদিন হলো দাদির কোলে শুয়েনি। নুহা মৃদু হেসে বলল, এখন তো এটা আমার জায়গা হয়ে গেছে, আপনার অন্য জায়গা নেই, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। আহির হাসি মুখেই বলল, ঠিক আছে, তাহলে আমি অন্য জায়গা খুঁজি। বলেই এক মুহূর্তের মধ্যে আহির নুহার পেটের উপর মাথা রেখে শুয়ে পড়ল। নুহা চমকে উঠে বলল, আহির আপনি? আফিয়া বেগম সঙ্গে সঙ্গে হেসে বললেন, থাক থাক, ওকে চোখ রাঙাস না। তোদের এভাবে দেখে আমার চোখ জোড়ায়। কতদিন ধরে এমন একটা দিনের স্বপ্ন দেখেছি। আফিয়া বেগমের হাসির মধ্যে একরকম গভীর তৃপ্তির আভাস ফুটে উঠল। বেঁচে থাকতে আর কিছু চাই না, তবে মরার আগে আমার আরেকটা ইচ্ছে তৈরি হয়েছে। নুহা বিরক্ত মুখে বলল, আবার মরার কথা? বলেছি না এসব কথা আমার ভালো লাগে না। আফিয়া বেগম নরম স্বরে বললেন, আচ্ছা আচ্ছা, রাগ করিস না। তা আমার কথা শুনবি তো? তারপর চোখে একরকম স্বপ্নের আলো ফুটিয়ে বললেন, তোদের মাঝে মাশাল্লাহ ভালোই মিল মহব্বত হয়েছে। আমার বড় দাদি হওয়ার ইচ্ছা কবে পূরণ করবি বলতো? নুহা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু কয়েক মুহূর্ত পর কথার গভীরতা উপলব্ধি করে লজ্জায় তার মুখ রক্তিম হয়ে উঠল। আহির নুহার দিকে তাকিয়ে ভ্রু নাচালেও ঠোঁটের কোণে মুচকি হাসি। কি হলো, তোরা দুইজন হঠাৎ চুপ হয়ে গেলি? আমি কি খুব কঠিন কথা বলেছি? কি হলো নুহা, চুপ করে রইলেন কেন? কিছু বলুন। দাদি কি খুব কঠিন কথা বলেছে? আচ্ছা আমি বলি। আপনি সরুন তো। বলেই নুহা আহিরকে সরিয়ে উঠে দাঁড়ালো। আপনাদের সাথে বকবক করা ছাড়াও আমার অনেক কাজ আছে। বলেই এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আহির আর আফিয়া বেগম দুজনেই হেসে উঠলেন। আফিয়া বেগম আহিরের কান মলে বললেন, খুব দুষ্ট হয়েছিস। আহির কপট কষ্টে সুরে বলল, হুম, লাগছে তো। নুহা ধীর পায়ে শেহনাজ মীরের ঘরে প্রবেশ করল। ঘরে বসে থাকা রুফমির এবং শেহনাজ মীর তাকে দেখলেন। শেহনাজ মীর হাসি মুখে বললেন, হ্যাঁ এসো,
তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। নুহা ঘরে ঢুকতেই রোফমির আচমকা একটা কাগজ তার দিকে ছুঁড়ে মারলেন। রোফমির রাগী স্বরে বললেন। এটা কি? নুহা কাগজটি মেঝে থেকে তুলল এবং একবার দ্রুত চোখ বুলিয়ে বলল, কোর্টের নোটিশ। হ্যাঁ, সেটা আমিও দেখতে পাচ্ছি। তোমাকে সাবধান করেছিলাম, বারবার বলেছি এসব বন্ধ করতে, কিন্তু তুমি ঠিক শোনোনি। তুমি নিজের ভবিষ্যৎ ঠিক করে নিয়েছো। তার গলায় এক ধরনের তীব্র রাগ ছিল। তোমার ভয় সত্যি কম, সাহস বেশি। নুহা নির্লিপ্ত কঠিন দৃষ্টিতে রোফমিরের দিকে তাকালো। গলায় কোনো ভয় ছিল না, কণ্ঠে কোনো কম্পনও নয়, বরং এক শীতল দৃঢ়তা। আপনার কি মনে হয়েছিল আপনার ছোটখাটো হুমকিতে আমি ভয় পেয়ে যাব? নিজের ছেলেকে মারার ভয় দেখাবেন, আমার বোনকে হত্যার হুমকি দেবেন আপনি, আর আমি তাতে ভীত হয়ে আমার মা বাবার খুনিকে ছেড়ে দেব? আপনি ভুল ভেবেছেন। আপনাকে ধ্বংস করতে গিয়ে যদি আমাকে শেষও হয়ে যেতে হয়, তবে আমি সেটাই হব। একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে ভয় পাই না। রোফমির ধীর পায়ে এগিয়ে এসে সোজা হয়ে দাঁড়ালেন। মুখে এক কঠিন অভিব্যক্তি, গম্ভীর স্বরে বললেন। এবার পাবে। নুহা এক দণ্ড দৃষ্টি সরালো না, গভীর চ্যালেঞ্জিং দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে বলল, কি করবেন? মেরে ফেলবেন আমায়, নাকি নিজের ছেলে আহিরকে মারবেন? রোফমিরের চোখে ক্ষোভের আগুন জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে তার হাত নুহার গলায় চেপে বসল। তোমার সাহস সীমা ছাড়িয়ে গেছে। তোমাদের দুজনকেই শেষ করে দিব। বাবা মাকে হারিয়ে এতটা যন্ত্রণা হচ্ছে, এবার একে একে সবাইকে হারাবে তুমি। এতদিন ধরে গড়ে তোলা আমার সাম্রাজ্য এত সহজে ধ্বংস হতে দেব না। তোমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এর পিছনে কোনো ষড়যন্ত্র নেই। আর তুমি কখনোই তা প্রমাণ করতে পারবে না। তুমি কি ভেবেছ এসব করে তোমার কোনো লাভ হবে? শেহনাজ মীর আতঙ্কে দৌড়ে এলেন, ভয়ে আর উদ্বেগে কাঁপতে কাঁপতে বললেন, ভাইজান কি করছো? ছাড়ো ওকে। রোফমির রূঢ় দৃষ্টিতে তাকালেন তার দিকে। তুমি আমাকে চোখ দেখাচ্ছ, কালকের মধ্যে কেস তুলে নেবে। নুহা, আমাকে ভয় পেলে সেটাই তোমার জন্য মঙ্গল হবে। কয়েকদিন পর যদি আমাকে কোর্টে উঠতে হয়, তাও নিজের ভাইয়ের খুন আর কোম্পানির টাকা আত্মসাতের অভিযোগে, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বুঝতে পারছো? আমার শাস্তি না হলে আমি ধ্বংস হয়ে যাব। এটা আমি কোনোভাবেই হতে দেব না। প্রয়োজনে তোমাকে চিরতরে সরিয়ে দেব। শেহনাজ মীর দ্রুত এগিয়ে এসে ভাইয়ের হাত ছড়ানোর চেষ্টা করলেন। ভাইজান প্লিজ ওকে ছেড়ে দাও, মাথা ঠান্ডা করো, ও মরে যাবে। রোফমির হঠাৎ নোহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। নোহা হোঁচট খেয়ে পড়তে গিয়ে পড়ল না, দেয়াল ধরে দাঁড়ালো। কিছুক্ষণ ধরে হাঁপাতে হাঁপাতে কাশল, তারপর ধীরে ধীরে নিজেকে সামলে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল, একই ভুল দ্বিতীয়বার করব না রফমির। আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছেন। নোংরামোর সমস্ত সীমা আপনি পেরিয়ে গেছেন। যদি শুধু আমার বাবার কোম্পানি দখল নিতেন, হয়তো আমি আপনাকে ছেড়ে দিতাম, কিন্তু আপনি আমার বাবা মায়ের খুনি। নুহার চোখ যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলছিল। যতবার আপনাকে দেখি ততবার মনে হয়, যদি হাতে ক্ষমতা থাকতো কবেই আপনাকে আমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিতাম ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আফসোস, আপনি আমার বাবার কাছে কিভাবে যাবেন? আপনার মতো মানুষের জাহান্নামেও তো জায়গা হবে কিনা সন্দেহ আছে। আপনাকে মানুষ বললেও তো ভুল হবে। আপনার যা ইচ্ছা করুন, আমি দেখব আপনি কত দূর যেতে পারেন। একটু দেরি না করে নুহা ঘর থেকে বেরিয়ে গেল। রফমির দাঁড়িয়ে রইলেন ফুঁসতে থাকা এক আগ্নেয়গিরির মতো। ফিস ফিস করে নিজেই বললেন, একে তো আমি। হঠাৎ পাশে থাকা ফুলদানিতে লাথি মারলেন। ফুলদানি ভেঙে চুরমার হয়ে গেল মেঝেতে। তাতে দাঁত চেপে বললেন, ধ্বংস করে দেব তোমাকে নুহা। তুমি এখনো জানো না আমি কে। শেহনাজ মীর গভীর শ্বাস নিয়ে সামনে এগিয়ে এলেন। শান্ত হও ভাইজান, ঠান্ডা মাথায় ভাবতে হবে। এই মেয়েকে আটকানো এত সহজ হবে না, আমি আগেই বলেছিলাম। নুহা ধীরে ধীরে ঘরে প্রবেশ করল, চোখে যেন কোনো অদ্ভুত অনুভূতির ছাপ, অপরিচিত অথচ গভীর। আহির তখন ফোনে কথা বলছিল ব্যস্ত মনে। হঠাৎ কোনো পূর্ব সংকেত ছাড়াই নুহা পেছন থেকে শক্ত করে আহিরকে জড়িয়ে ধরল। আহির প্রথমে চমকে উঠল, তবে মুহূর্তেই নিজেকে সামলে নিল। দ্রুত ফোনটা রেখে সোজা হয়ে দাঁড়ালো। গলায় এক অজানা শঙ্কা ঝরে পড়ল। নোহা, কি হয়েছে? কোনো সমস্যা? নুহা নির্লিপ্ত গলায় বলল, না তো। আপনার গলার স্বর কেমন যেন লাগছে, সামনে আসুন। নুহা একটু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীর কণ্ঠে বলল, আমি ঠিক আছি, প্লিজ নড়বেন না, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আহিরের কপালে ভাঁজ পড়ল।
কিন্তু হয়েছে কি? আচ্ছা, বলুন, কি বলতে চান? নুহা কিছুক্ষণ চুপ রইল, যেন নিজের ভেতরের শব্দগুলো গুছিয়ে নিচ্ছিল। তারপর বলল, আপনি ভালোবাসেন আমায়? আহির একটু অবাক হয়ে গেল। এটা হঠাৎ জিজ্ঞেস করছেন? নুহা দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠে অনুভূতির স্পন্দন। ভালোবাসেন তাই তো? আচ্ছা, কতটা ভালোবাসেন? একটানে নুহাকে সামনে টেনে আনলো আহির। তার চোখের গভীরে খুঁজতে থাকলো অজানা কিছু, যা নুহা হয়তোবা লুকোতে চাইছে তার থেকে। হাত বাড়িয়ে আলতো করে নুহার গাল ছুঁয়ে বলল, আপনি কাঁদছেন? নুহা, কি হয়েছে? আমাকে বলুন, কেউ যে বলেছে আপনাকে? নুহা মাথা নাড়ল না। কেউ কিছু বলেনি। আহির কিছু না বলেই শক্ত করে নুহাকে বুকে জড়িয়ে নিল। তার কণ্ঠ গভীর হয়ে এলো। আপনার জন্য যে ভালোবাসা অনুভব করি, তা শুধু আমি জানি, যার কোনো সীমা নেই, কোনো তুলনা নেই। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এটা অসীম, অবিরাম। নুহার চোখ বেয়ে এক নিঃশব্দ বৃষ্টি ঝরতে লাগলো। আহিরের বুকের ওপর মাথা রেখে অস্ফুট স্বরে বলল, আমিও আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি আহির। এখন বুঝতে পারছি আপনি আমার অস্তিত্বে মিশে গেছেন। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। কোনো মূল্যে আপনাকে হারাতে পারবো না আমি। আমি ছিলাম শূন্য, আমার হারানোর ভয় ছিল না, কিন্তু আপনি আসার পর আমি পূর্ণ হয়েছি। আপনার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখি, সেখানে ঘৃণা দেখার সাধ্য নেই আমার। আপনি যদি কখনো আমাকে ঘৃণা করেন, আমি সেটা সহ্য করতে পারবো না। আর আপনাকে হারানোর সেটা তো কল্পনাতেও আসতে দিই না আমি। আহির কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল। হৃদয়ের গহীনে যেন এক অদ্ভুত দোলা উঠল। তারপর মৃদু হেসে বলল, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। হয়েছে রে কি, আমাকে বলবেন? নুহা চোখ মুছতে মুছতে ধীর স্বরে বলল, আপনাকে কিছু বুঝতে হবে না, শুধু বলুন, কখনো আমাকে একা ছেড়ে যাবেন না? সবসময় আমার পাশে থাকবেন এইভাবে? কখনো কোনো পরিস্থিতিতে আমাকে ভুল বুঝবেন না, ঘৃণা করবেন না? আমাকে কখনো ফেলে যাবেন না, আপনি বলুন। আহির গভীরভাবে নুহার দিকে তাকালো। আপনি কেন এসব বলছেন আমি জানি না, তবে আপনাকে ছেড়ে যাব? পাগল নাকি? আপনার কি মনে হয় আপনাকে ছাড়া আমি থাকতে পারবো? কখনোই না। আমি সবসময় ছায়ার মতো আপনার পাশে থাকবো। আপনাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। ভালোবাসা কখনো শর্তে বাধা থাকে না। আমি আপনাকে ভালোবাসি, এটাই সত্যি। ভীষণ ভালোবাসি আপনাকে, তাই ঘৃণার প্রশ্নই আসে না। তারপর সে আলতো হাতে নুহার চোখের অশ্রু মুছে দিল। আপনার চোখে কান্না মানায় না। যদি কোনো দুঃস্বপ্নে আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবি, তবে বরং আমাকে পায়ের শিকল বেঁধে আপনার কাছে আটকে রাখবেন। আমার সেটাও কবুল, নয়তো পা ভেঙে রেখে দেবেন। নুহা হেসে উঠল। সেই হাসির উষ্ণতায় আহিরও মেতে উঠল। একটানা অনুভূতিগুলো ছড়িয়ে গেল চারপাশে নিঃশব্দে গভীরভাবে। ম্যাডাম, আসতে পারি? নুহা ডেস্কের ফাইল সরিয়ে তাকালো দরজার দিকে। রবিনের উত্তেজিত মুখ দেখে কপালে ভাঁজ পড়ল। হ্যাঁ, আসুন রবিন। কোনো সমস্যা? রবিন অস্থির গলায় বলল, ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। আমাদের কোম্পানির 3 নম্বর ফ্যাক্টরিতে আগুন লেগেছে। নুহা হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কি বলছেন? আগুন কিভাবে লাগলো? রবিন হতাশ কণ্ঠে বলল, জানি না ম্যাডাম, কেউই কিছু বলতে পারছে না। তবে আগুন নেভানোর কাজ চলছে। পুরো ফ্যাক্টরিটা না পড়লেও অনেক ক্ষতি হয়ে গেছে। আপনি কি একবার যাবেন? নুহা কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর গম্ভীর স্বরে বলল, আপনি যান, আমি আসছি। রবিন দ্রুত বেরিয়ে গেল। ঠিক তখনই রফমির দরজার সামনে এসে দাঁড়ালো। রবিন সালাম দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। নুহা কপালে ভাঁজ ফেলে তাকালো রফমিরের দিকে। আপনার এখানে কি দরকার? রফমির ঠোঁটে হালকা হাসি টেনে বলল, শুনলাম ফ্যাক্টরিতে আগুন লেগেছে। কিভাবে হলো বলো তো? বিশাল ক্ষতি হয়ে গেল, তাই না? চলো, তোমার সাথে আমিও যাই, যদি কিছু সাহায্য করতে পারি। নুহা ঠান্ডা চোখে তাকালো। আপনার সাহায্যের কোনো দরকার নেই। বলেই নুহা বের হতে যাবে, তখনই রফমির ভ্রু কুঁচকে বলল, আচ্ছা, তোমার মনে হচ্ছে না আগুনটা কেউ ইচ্ছা করেও লাগাতে পারে? নুহার চোখ আগুনের মতো জ্বলে উঠল। আপনার সাহস কি করে হলো? আপনি এটা কিভাবে করতে পারেন? ঠিক তখনই দরজার বাইরে থেকে আহিরের কণ্ঠ শোনা গেল। নোহা, কি হয়েছে? রফমির আহিরের দিকে তাকিয়ে গলায় হতাশার সুর এনে বলল, আহির, কোম্পানির ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আমি সেটাই জানতে এসেছিলাম, কিন্তু নোয়ার ধারণা আমি এই আগুন লাগিয়েছি। সত্যি বলতে এত বড় অপবাদ আমি কখনোই আশা করিনি। এত বছর ধরে আমি এই কোম্পানির দায়িত্ব পালন করেছি, আর এখন এই অবিশ্বাস।
আহির কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল, চোখে মুখে অস্পষ্ট এক অস্বস্তি। তারপর হতাশ কণ্ঠে বলে উঠল, আব্বু এসব কি বলছে? আপনার মাথা কি ঠিক আছে? বুঝতে পারছি আপনি টেনশনে আছেন, কিন্তু তাই বলে এত বড় অপবাদ দেবেন আব্বুকে? আমরা কিভাবে ভাবলেন তিনি আগুন লাগাতে পারে? আহির, আপনি জানেন না উনি কি কি করতে পারেন। আর আপনাকে দেখে লজ্জা হচ্ছে আমার। কিভাবে পারলেন বলুন? আমি এতদিন সব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। আপনি আমার সহ্যের সীমা অতিক্রম করেছেন। আর ওনাকে জিজ্ঞেস করুন, আমি কি আদৌতে কোনো অপমান দিচ্ছি? রোহমির ঠোঁটের কোণে তিক্ত এক হাসি টেনে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো এই অপবাদের যোগ্য, তাই না? সেটাই তো আমার প্রাপ্য। কে জানে, তুমি হয়তো আরও কত কিছু দোষ চাপাবে আমার উপর। অথচ আমি তোমাকে নিজের মেয়ের মতো ভেবেছিলাম। আর তুমি, জানি না তোমাকে কে কে বলেছে যে তুমি এতটা নিঃসংকোচ আমার উপর দোষ চাপাচ্ছ। সত্যি লজ্জা হয় নুহা, যে এত বছরেও তোমার বিশ্বাস অর্জন করতে পারলাম না। নুহার ঠোঁটের কোণে এক চিলতে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। আপনার অভিনয় দক্ষতা যে এত ভালো সেটা আগে জানা ছিল না। যাই হোক, এখন আমার এখানে সময় নষ্ট করার চেয়ে ফ্যাক্টরিতে যাওয়া বেশি জরুরি। আহির এবার বিরক্ত স্বরে বলল, নোহা, সত্যি বলছি, আপনার ব্যবহার দেখে আমি অবাক হচ্ছি। আপনি কি বুঝতে পারছেন কি বলছেন? নুহা গভীর শ্বাস নিল, এক মুহূর্ত চোখ বন্ধ করল, তারপর ধীর কণ্ঠে বলল, আহির প্লিজ, আপনি কিছুই জানেন না, তাই আপনার মনে হচ্ছে আমি ভুল করছি, কিন্তু যখন সবটা জানবেন। হ্যাঁ বলো আহিরকে, আর কি বলবে আমার বিরুদ্ধে, কি কি অপবাদ দেবে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তারপর নিশ্চিন্তে সব বলতে পারবে। রফির ঘুরে দাঁড়াতেই নুহার চোখে এক মুহূর্তের জন্য কঠিন এক দৃঢ়তা ফুটে উঠল। আহির দ্রুত বলে উঠল, আব্বু, 1 মিনিট। তারপর নুহার দিকে ফিরে দৃঢ় কণ্ঠে বলল, আপনার কি একবারও মনে হচ্ছে না আপনি ভুল করছেন? আপনি কাকে কি বলছেন তার কি কোনো ধারণা আছে আপনার? আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, তাই না? নুহার দৃষ্টি স্থির নির্লিপ্ত। আমি খুব ভালো করেই জানি আমি কি করছি আহির, বরং আপনিই অনেক কিছু জানেন না। আপাতত আমার এসব ব্যাখ্যা করার সময় নেই, যেতে হবে আমায়। বলেই নুহা বেরিয়ে গেল। ফ্যাক্টরির ভেতর থেকে বেরিয়ে আসছিল নুহা। চারপাশে এখনো ধোঁয়ার গন্ধ ছড়িয়ে আছে, বাতাসে যেন এক অদ্ভুত ভারী চাপ। অস্তগামী সূর্যের সোনালি আলো মিশে যাচ্ছে আসন্ন রাতের অন্ধকারে। আর ঠিক তখনই নুহার দৃষ্টি আটকালো গাড়ির পাশে দাঁড়িয়ে আছে আহির, সাদা শার্টের হাতা গুটিয়ে রাখা, চোখে মুখে নিঃশব্দ অপেক্ষার ছাপ। গাড়ির গায়ে হেলান দিয়ে যেন বহু আগেই ঠিক করে রেখেছে এই মুহূর্তের জন্য নিজেকে। বিস্মিত কণ্ঠে নুহা বলে উঠল, আপনি এখানে কখন এলেন? আহির কোনো উত্তর দিল না, বদলে পাশে দাঁড়িয়ে থাকা ড্রাইভারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনি গাড়িটা নিয়ে চলে যান, আমি গাড়ি নিয়ে আসছি। ড্রাইভার একটু দ্বিধা করলেও কিছু না বলে চলে গেল। আহির ধীর পায়ে এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো, কণ্ঠে এক ধরনের দৃঢ়তা আর অদ্ভুত প্রশান্তি। চলুন। নুহা এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো আহিরের চোখে, যেন তার ভেতর কোনো ব্যাখ্যা খুঁজে নিতে চাইছিল। কিন্তু আহির চুপচাপ অপেক্ষা করলো, কোনো কথা না বলে। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে আবার নুহার দিকে তাকিয়ে বলল, কি হলো, উঠবেন না? নুহা কোনো কথা বলল না, নিঃশব্দে গাড়ির ভেতরে বসে পড়ল। বাইরে সূর্য দিগন্তে মিশে যাচ্ছে আকাশে সন্ধ্যার আবরণ। আলো আর অন্ধকারে মাঝামাঝি এক রহস্যময় রং ছড়িয়ে পড়েছে। গাড়ির ভেতরে দুজন, মাঝখানে এক অদৃশ্য নীরবতা, কথাহীন। শেহনাজ মীর খাটের অপর পাশে বসেছিলেন, গভীর চিন্তায় ডুবে। চারপাশে নীরবতা যেন ভারী হয়ে উঠছিল। এমন সময় দরজার সামান্য শব্দ হলো, মাথা তুলে তাকাতেই দেখল রফির দ্রুত পায়ে এগিয়ে আসেন। চোখে মুখে কঠোরতার ছাপ, এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে আছে তার চেহারায়। কি হয়েছে ভাইজান? শেহনাজ মীর কপালে ভাঁজ ফেলে উঠে দাঁড়ালেন, কিন্তু কোনো উত্তর এলো না। পর মুহূর্তেই রফির আচমকা তার গলা চেপে ধরলেন। ভয়, বিস্ময় আর যন্ত্রণায় শেহনাজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। দুহাতে রফিরের শক্ত আঙুল সরানোর ব্যর্থ চেষ্টা করলেন। গলা থেকে শ্বাসরুদ্ধ কণ্ঠে ফিসফিস করে বললেন, ভাইজান, তুমি কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু রফিরের চোখে তখন আগুন জ্বলছে। এক ঝটকায় তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। শেহনাজ পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিলেন, অথচ তার চোখের গভীরে তবুও ভয় মিশে নেই, বরং ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তুই বুঝতে পারছিস না, তাই না? রফিরের কণ্ঠ শীতল, অথচ ভেতরের তীব্র ক্ষোভ স্পষ্ট। আহির আজ সব বলে দিয়েছে।
তুই নুহাকে প্রথম উস্কে দিয়েছিস, তাই না? শুধু তাই নয়, তুই আমার ছেলেকে আমার কাছ থেকে লুকিয়ে বিদেশে পাঠিয়েছিস, তাতেও শান্তি পেলি না। এবার তোর লক্ষ্য আমার ছেলের প্রাণ। আহিরকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিস বল? এত বড় সাহস পেলি কোথা থেকে? শেহনাজ মিরের ঠোঁটের কোণে তার ছেলের হাসি টেনে বলল, চিৎকার করো না ভাইজান, যখন সব জেনেই গেছো তখন আমার কষ্টটাও কমবে। খুব কষ্ট হচ্ছে তাই না, নিজের ছেলেকে হারানোর ভয়? কিন্তু যখন তুমি আমার ভাইজানকে খুন করেছিলে তখন তোমার হাত একটুও কাঁপেনি, তাই তো? রফমির বিস্ময়কর এক প্রশান্তিতে হাসলেন।